বাবা, আকাশটা দেখেছো? মেঘগুলো কেমন দ্রুত কালো হয়ে আসছে। চৈত্র মাসের মেঘ বাবা, এর মতিগতি বোঝা বড় দায়। এই রোদ তো এই ঝড়। আজ স্কুল শিক্ষক বলছিলেন কাল বৈশাখী নাকি খুব শক্তিশালী হয়, সবকিছু ভেঙে চুরে দেয়। হাহ, হাহ, ভেঙে চুরে দেয় ঠিকই, কিন্তু আমাদের মতো গরিবের ভাঙা চাল ভাঙার আগে সেও দুবার ভাবে। আমরা যে মাটির সাথে মিশে থাকি। তবে হ্যাঁ, ভয় হয় শুধু এই নৌকাটাকে নিয়ে। আমাদের নৌকাটা খুব মজবুত, তাই না বাবা? মজবুত, তবে নদীর তাণ্ডবের কাছে কিছুই না। একে সবসময় চোখে চোখে রাখতে হয়। এ না থাকলে আমাদের পেটে দানা জুটবে না, তোর পড়ার খরচও চলবে না। চল বাড়ি ফিরি, তোর মা আবার একা একা চিন্তা করবে। বেলা পড়ে আসছে। সৃষ্টিকর্তা, রক্ষা করো, এ কি আজাব নেমে এলো। মা, আমাদের ঘরের চালটা উড়ে যাবে না তো? চুপ কর বাবা, অশুভ কথা বলতে নেই। তোর বাবা আছে না, কিচ্ছু হবে না। সর্বনাশ, এ কি ভুল হয়ে গেল আমার। কি হয়েছে, অমন করছো কেন? নৌকা, আমাদের নৌকাটা ঘাটে বাঁধা আছে ঠিকই, কিন্তু বিকেলে সেই পুরনো দুর্বল দড়িটা দিয়েই বেঁধেছি। ভেবেছিলাম সন্ধ্যার আগে গিয়ে মোটা কাঁচিটা লাগিয়ে আসবো, কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এই ভয়ঙ্কর ঝড়ে তো দড়ি ছিঁড়ে ভেসে যাবে। যাবে কি, এত করে হয়তো বেঁচে গেছেও। আমাদের যে সব শেষ হয়ে যাবে বকুল, আমরা যে পথে বসে যাব। বাবা, নৌকাটা না থাকলে আমি আর স্কুলে যেতে পারবো না, আমার বই হবে না। না, আমি ওকে বেঁচে যেতে দিতে পারি না। আমি এখনই যাব। পাগল হয়েছো তুমি? এই ঝড়ের মধ্যে বাইরে যাবে? বাইরে যে সাক্ষাৎ আজরাইল করছে, শুনতে পাচ্ছ না সেই ডাক? পথ ছাড়ো বকুল, তুমি বুঝছো না। ওই নৌকাটা শুধু কয়েকটা কাঠের তক্তা নয়, ওটা আমাদের তিনজনের মুখের অন্যের যোগান দেয়। ওটা সজীবের খাতা কলম, ওর ভবিষ্যৎ। ওটা চলে গেলে আমরা ভিখারি হয়ে যাব। তোমার জীবনের চেয়ে কেউ কাঠের দাম বেশি? তুমি গেলে যদি আর ফিরে না আসো, তখন আমাদের কি হবে? সজীবকে নিয়ে আমি কোথায় যাব? আমার কিচ্ছু হবে না, আমি তো আর ঝড়ের সাথে লড়তে যাচ্ছি না। এই তো যাব, ঘাটের ওই বড় গাছটার সাথে নৌকাটা ভালো করে বেঁধে দিয়েই ছুটে চলে আসবো। তুমি শুধু দরজাটা আটকে বসে থাকো, সজীবকে দেখে রাখো। না, আমি তোমাকে যেতে দেব না। আমার মনটা কু ডাকছে। দোহাই তোমার, আজকের রাতটা থেকে যাও। নৌকো গেলে যাক, আমরা না হয় না খেয়ে থাকবো। ছি, জেলের বউ হয়ে তুমি এত দুর্বল? নিজের রুজি রোজগারের জিনিসটাকে অরক্ষিত রেখে আমি ঘরে বসে থাকবো? আমার বিবেকে বাঁধবে। আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। বাবা, যেও না, আমার খুব ভয় করছে। ভয় পাস না বাবা, দেখবি তোর বাবা ঠিক জিতে ফিরে আসবে। মায়ের কাছে থাকিস, একদম দুষ্টুমি করিস না। ফিরে এসো, আমার কথা শুনো, ফিরে এসো। বাবা। ঘাটের কাছে গ্রামের মানুষের ভিড়। নদীর পাড়ে একটা বিশাল গাছ গোড়া থেকে উপড়ে পড়ে আছে। তার মোটা গুড়ির নিচে আজহারের নিথর দেহটা আটকে আছে। শুধু একটা হাত বাইরে থেকে দেখা যাচ্ছিল। কি হয়ে গেল? বাবা যায়, এমন জীবন একটা মানুষ। আমি কাল রাতে বলেছিলাম আজহার ভাই যেও না, কিন্তু ও শুনলই না। বললো নৌকাটা যে আমার জান কালাম, জানকে পাশে দিকে নিজেই চলে গেল। গোপাল, দেখো, নৌকাটার কিন্তু কিচ্ছু হয়নি। নতুন দড়ি দিয়ে গাছের সাথে এমন করে শক্ত করে বেঁধেছে যে ঝড়েও কিছু করতে পারেনি। নিজের জীবন দিয়ে নৌকাটা বাঁচিয়ে গেল। বকুলাপা, নিজেকে সামলাও। যা হওয়ার তা তো আর ফেরানো যাবে না। এবার ছেলেটার মুখের দিকে তাকাতে হবে।
আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। অতি বাড়াবাড়ি ভালো নয়। সামান্য একটা কাঠের টুকরার জন্য যে ঝড়ের রাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে যায়, তার এই পরিণতি তো হয়। বড় বিষ সেজেছিল। ওহ চৌধুরী সাহেব, এখন এসব বলবেন না। বেচারির অবস্থাটা তো দেখুন। আমি কোনো ভুল কথা বলছি না কালাম। খামখেয়ালিপনার ফল এমনই হয়। এখন কি হবে এই মা ছেলের? কে এদের দায়িত্ব নেবে? তোমরা? কিরে ছোকরা, বাপের বীরত্ব দেখলি তো? এবার তো পড়ালেখা সব গেল। পারবি তো সংসারে বোঝা টানতে? কাল থেকে আমার জমিতে কাজ করবি। দিনে 10 টাকা করে পাবি। তোর মায়ের পেটে অন্তত 2টো দানা পড়বে। চুপ করুন, আপনারা সবাই চুপ করুন। একটা কথাও বলবেন না আমার স্বামীকে নিয়ে। উনি চোর ছিলেন না, ডাকাত ছিলেন না। উনি আমাদের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য নিজের জীবন দিয়েছেন। আপনারা আর কি বুঝবেন? আপনাদের তো সব আছে। যান, সবাই যান এখান থেকে। আমার কাউকে লাগবে না। আমার ছেলে আমার সাথে আছে। আরে সজীব না? দেখ দেখ, একেবারে বাবার মতোই কর্মঠ হয়ে উঠছে। কর্মঠ? একে বলে পেটের দায়ে কর্মঠ হওয়া? কিরে, আজকাল তোকে আর বই হাতে দেখি না। একেবারে দিনমজুর হয়ে গেছিস। তার দিনে রোজগার কেমন হয়? মা ছেলে চলে যায়? চলে যায় চৌধুরী সাহেব। তোর বাবা তোর মতোই একরোকা ছিল, কিন্তু তার জেদ তাকে গাছের তলায় পিষে মারলো। তুই আবার কোন পথে চলছিস? ওই নদীর দিকে যাস নাকি এখনো? নদীর দিকে যাব না কেন? বাবা নেই, কিন্তু নৌকাটা তো আছে। ওটাই আমার একমাত্র সম্বল। শোনো শোনো সবাই, ছেলেটার কথা শোনো। আরে হতবাগা, ওই নৌকাটা একটা আপদ। ওটা তোর বাপের প্রাণ খেয়েছে। ওটাকে বেচে দিয়ে 2টো টাকা হাতে কর, না হলে দেখবি একদিন ওটাই তোকে খাবে। ওটা আমার বাবার শেষ স্মৃতিচিহ্ন। ওটা আমি কিছুতেই বেচবো না। ওরে বাবা, তেজ দেখেছিস? যার পেটে ঠিক মতো খাবার জোটে না, তার আবার এত তেজ। যা যা, ভাগ এখান থেকে। বড়দের মুখে মুখে কথা বলে আদব কয়লা কিছুই শিখে নেই। ফিরে এসেছিস? আয় তাড়াতাড়ি ঘরের ভিতরে আয়। এখনই? এখনো তো অন্ধকার হয়নি মা। তুই আকাশ দেখছিস না? ঠিক সেই দিনের মতো, সেই কালো মেঘ, সেই গুমট ভাব। আমার বুকটা ধড়ফড় করছে সজীব। তুমি শুধু শুধু ভয় পাও মা। 1 বছর হয়ে গেছে, কত ঝড় বৃষ্টি গেল। না, আজকের দিনটা অন্যরকম। আজ সেই দিন। আমার মন বলছে আজ আবার কোনো বিপদ হবে। তুই আজ কোথাও যাবি না। ঘরের দরজা বন্ধ করে আমার কাছে বসে থাকবি। তুমি শুধু শুধু ভয় পাও মা। সে কি করে হয় মা? আজ রাতে নৌকা নিয়ে বেরোতে না পারলে পরশু যে মহাজনের দেনা শোধ করতে পারবো না। সে যে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। বের করে দিক, আমরা গাছের তলায় থাকবো। তবু আমি তোকে ওই রাক্ষস নদীতে যেতে দেব না, কিছুতেই না। মা, বাবা যদি আজ বেঁচে থাকতো, সেও কি ভয়ে ঘরে বসে থাকতো? সে তো বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তো আমাদের জন্য। আমি তার ছেলে হয়ে পিছিয়ে যাব কি করে? আবার ওই লোকটার কথা কেন বলিস তুই? ওর কথা, ও আমাদের ভালোবাসতো না। ও ভালোবাসতো ওই সর্বনাশার নৌকাটাকে। ওই নৌকাটার জন্যই আজ আমাদের এই অবস্থা। আমি ওটার মুখও দেখতে চাই না। ভুল বলছো মা। বাবা আমাদের খুব ভালোবাসতো, তাই তো নিজের জীবনের চেয়েও আমাদের ভালো থাকাটাকে বেশি গুরুত্ব দিয়েছিল। আমি বাবার মতো হতে চাই মা। ভয় পেয়ে পালিয়ে যেতে চাই না। তোর যা ইচ্ছে কর, আমার কথা তো তুই কোনোদিন শুনিসনি। যা, তুইও তোর বাপের মতোই যা। আমি একাই থাকবো।
কি ভয়ানক ঝড় উঠেছে, ঠিক যেন গত বছরের এই রাতটা। আজহার জেলের কথা মনে পড়ে গেল, বেচারা। থামো তো তুমি। একটা মরা মানুষকে নিয়ে সারাদিন পরে থাকো, ভালো কিছু তো ভাবতে পারো তাই না? চৌধুরী সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, এমন করছিস কেন? ছোট হুজুর, রাজু হুজুরকে দেখছেন? রাজু, রাজু তো এখানেই। কই গেল ছেলেটা? ঘরেই তো ছিল। কোথায় আবার যাবে? দেখো, কোনো ঘরে কোনো লোকে আছে। না চৌধুরী সাহেব, আমি আমি ওকে নদীর পাড়ে থেকে ছুটতে দেখেছিলাম। আমার নাতি, আমার একমাত্র নাতি, এই ঝড়ের মধ্যে নদীর পাড়ে। কে কোথায় আছিস? ছুটে আয়। আমার রাজু, আমার নাতি নদীর পারে। যে ওকে ফিরিয়ে আনতে পারবি, আমি তাকে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। যা চাইবে তাই দেব। গ্রামের কিছু লোক জড়ো হয়, কিন্তু ঝড়ের ভয়াল রূপ দেখে কেউ এক পা এগোতে সাহস পায় না। মাথা খারাপ হয়েছে চৌধুরী সাহেব। এই ঝড়ে নদীর পারে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। কিছুই তো দেখা যাচ্ছে না, এই বাতাসে সোজা হয়ে দাঁড়ানোই যাচ্ছে না। কেউ আমার নাতিটাকে বাঁচাও, আমার বুকের ধনকে এনে দাও। তাহলে কি সব শেষ? আমার এত দম্ভ, এত অহংকার, সব কি আজ ধুলোয় মিশে যাবে? হে মালিক, আমি কি অন্যায় করেছিলাম? আমার নাতিকে ফিরিয়ে দাও। সজীব খবরটা পাওয়া মাত্র এক মুহূর্ত আর দেরি করে না। ঘর থেকে তার বাবার রেখে যাওয়া সবচেয়ে মোটা কাছিটা হাতে বেরিয়ে পড়ে। সজীব, কোথায় যাস? দাঁড়া, তুই যেতে পারবি না। মা, পথ ছাড়ো, আমাকে যেতে হবে। রাজু বিপদে পড়েছে। পড়ুক বিপদে, ওই চৌধুরী তোর বাবাকে নিয়ে কত অপমান করেছে, আমাদের কত যন্ত্রণা দিয়েছে। তার নাতির জন্য তুই কেন জীবন দিবি? যাস না বাবা, আমার কথা শোন, ওরা আমাদের শত্রু। না মা, বিপদের সময় কেউ শত্রু থাকে না, সবাই মানুষ। আজ আমি যদি ভয়ে পিছিয়ে যাই, তাহলে বাবার আত্মাকে অপমান করা হবে। আমাকে যেতেই হবে। চৌধুরী সাহেব, রাজু কোথায়? তুই তুই এখানে কেন? বাড়ি যা, তোর মায়ের কাছে যা। দড়িটা ধরুন সবাই মিলে, আমি নামছি। না না সজীব, যাস না, তুইও বিপদে পড়বি। আমি আরেকটা প্রাণ যেতে দিতে পারবো না। আমার অন্যায়ের বোঝার বাড়াস না। আমি মরবো না, আমি রাজুকে নিয়ে ফিরবো। শুধু আপনারা দড়িটা শক্ত করে ধরে রাখবেন। দড়িটা কেউ না ধরায় সজীব দড়ির এক প্রান্ত একটা গাছের গুড়িতে 3-4 প্যাঁচ দিয়ে বাঁধে, বাকিটা নিজের কোমরে পেঁচিয়ে নেয়। তারপর সে সাক্ষাৎ মৃত্যুর দিকে নামতে শুরু করে। সে রাজু, ভয় পাস না, আমি আসছি। শক্ত করে ডালটা ধরে রাখ। আমি আর পারছি না, আমার হাত ছেড়ে যাচ্ছে, বাঁচাও। ঢেউয়ের পর ঢেউ এসে সজীবের শরীরে আছড়ে পড়ে, কিন্তু সে হার মানে না। অনেক কষ্টে রাজুর কাছে পৌঁছে সে এক হাতে ডাল ধরে, অন্য হাতে রাজুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। টানুন, দড়ি টানুন। আমাকে আমাকে ক্ষমা করে দিস বাবা। আপনি এটা কি করছেন চৌধুরী সাহেব? আপনি আমার গুরুজন। না, তুই আজ আমাকে যা শিখিয়েছিস তা আমি সারা জীবনও শিখতে পারিনি। আমি তোর বাবার মৃত্যু নিয়ে হেসেছি। আমি তোকে, তোর মাকে দিনের পর দিন অপমান করেছি। আমার টাকার ক্ষমতার অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আজ তুই আমার সেই চোখ খুলে দিয়েছিস। তোমরা সবাই শোনো, যে কাল বৈশাখী যে নদী আজহারের প্রাণ কেড়ে নিয়েছিল, আমি তাকে অভিশাপ দিতাম। কিন্তু আজ সেই কাল বৈশাখীর রাতেই আজহারের ছেলে নিজের জীবন বাজি রেখে আমার বংশের প্রদীপকে বাঁচিয়ে আনলো। আজহার মরে গিয়েও মরেনি, সে তার ছেলের মধ্যে বেঁচে আছে। তার সাহস, তার সততা, তার মনুষ্যত্ব সব সজীবের মধ্যে বেঁচে আছে। এই ছেলে সোনার টুকরো নয়, এই সাক্ষাৎ হিরে। বকুল বোন, তুমি আমাকে ক্ষমা করো।
আমি তোমার স্বামীর যোগ্য সম্মান দেইনি, তোমার ছেলেকে মানুষের মর্যাদা দেইনি। আজ থেকে তোমার এই ছেলের সমস্ত দায়িত্ব আমার। ওর পড়াশোনা, ওর বড় হওয়া, ওর ভবিষ্যৎ সব আমি দেখব। আমি ওকে এই গ্রামের সবচেয়ে বড় মানুষ হিসাবে ঘরে তুলবো, এ আমার প্রতিজ্ঞা। বাবা বলতো বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ধর্ম। আমি শুধু বাবার কথাই রাখার চেষ্টা করেছি। সজীবের কথায় জামান চৌধুরী তাকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে থাকেন। গ্রামের অন্যান্য মানুষ যারা এতদিন সজীবকে তাচ্ছিল্য করত, তারা আজ অনুশোচনায় শ্রদ্ধায় মাথা নত করে।